নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো র একাডেমি লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, 2019-এর রেলওয়ে পরীক্ষার প্রস্তুতির জন্য আরআরবি এনটিপিসির প্রিভিয়াস ইয়ারের 900+ ম্যাথ কোশ্চেন আমি সলভ করব। তো এটি তার ফার্স্ট পার্ট। প্রতিটি পার্টে আমি 20টি করে প্রশ্ন সমাধান করব। বন্ধুরা, তোমরা যদি সবকটি পার্ট দেখো তাহলে আমি এটুকু শিওর বলতে পারি যে অঙ্ক থেকে রেলওয়ে এক্সামের প্রিলিমিনারি যে টেস্ট হয় তাতে 100% আনসার করে আসতে পারবে। মানে অঙ্কের কোনো প্রশ্নের উত্তর তোমাকে ছেড়ে আসতে হবে না। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে রিকোয়েস্ট করব যে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে আসা বেল আইকনটিকে প্রেস করে নোটিফিকেশন অন করে নিও। তো চলো শুরু করা যাক। 1 নম্বর প্রশ্নটি হলো, যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ 25% বৃদ্ধি পায় তাহলে নতুন ও পুরনো আয়তক্ষেত্রের পার্থক্য কত? তো বন্ধুরা, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ উভয়ই বৃদ্ধি পাচ্ছে 25% করে। তো ক্ষেত্রফল কতটা বাড়বে সেটা বার করার নিয়ম হলো, দৈর্ঘ্য কতটা বাড়ছে 25% মানে +25, প্রস্থ কতটা বাড়ছে 25% মানে +25। এরপরে কি এই দুটো সাইন হিসাব করতে হয়, প্লাসে প্লাসে কি হয় প্লাস, এবং এই যে দৈর্ঘ্য প্রস্থ বাড়লো তার মান গুণ করতে হয়, 25 গুণ 25 নিচে কি 100। তো এত শতাংশই কি হচ্ছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বৃদ্ধি পাচ্ছে। তো এটা আমরা সমাধান করব আগে। দেখো, 25 আর 25 যোগ করলে কত হয় 50, আর 25 গুণ 25 যদি করা হয় কত হয় 625। 625 নিচে দেখো আছে কত 100। তাহলে 100 যদি আমরা তুলে দেই তাহলে উপরে দুটো সংখ্যার আগে শূন্য বসে, তাহলে 6.25 হয়, 6.25। তো কত হলো 50 আর 6.25 56.25। ঠিক আছে, এবার দেখো এত শতাংশ, কিন্তু অপশানে কিন্তু শতাংশ চায়নি, ভগ্নাংশে আনসার চেয়েছে। তো 56.25 শতাংশটাকে যদি ভগ্নাংশে নেই তাহলেই আমরা অ্যান্সার পেয়ে যাব। 56.25 শতাংশ চিহ্ন উঠে গেলে নিচে কি হয় 100 চলে আসে। তো এটাকে সমাধান করব, দশমিক তুলে দিলাম, দশমিক তুলে নিচে 100, 25 দিয়ে কাটা যায় 4 25 100, 25 দিয়ে যদি এটাকে কাটা হয় 25 দুগুণি 50। তো 50 আছে কত হলে 56 হবে 6 হলে, 6 2 62, 25 দুগুণি 50, 50 আছে কত হলে 62 হবে 12 হলে, পাশে কত 5 মানে 125। তো 5 25 125, আবার কাটা যায় 25 দিয়ে, 9 25 225 আর 4 25 100, মানে 9/4 4 16। তো 9/16 এলবি যেহেতু এখানে লিখে দিয়েছে, তো 9/16 এলবি, 9 LB/16, অপশন সি অ্যান্সার। ঠিক আছে, এবার পরের প্রশ্ন। 2 নম্বর প্রশ্নটি হলো, দুটি সংখ্যার গুণফল 24 এবং তাদের বর্গের যোগফল 52, সংখ্যা দুটির যোগফল কত? তো বন্ধুরা, এই ধরনের যদি অঙ্ক আসে, গুণফল এবং বর্গের যোগফল দিয়ে দিল এবং সংখ্যা দুটির যোগফল বা বিয়োগফল চাইলো, তাহলে আমরা কি করব, অপশান টেস্ট করব। তো দেখো, অপশানে ফার্স্টে কি আছে 5 রয়েছে। তো 5 কি হবে সংখ্যা দুটির যোগফল। তো 5কে যদি আমরা যোগ আকারে ভাঙাই কত হয় 1 যোগ 4 হতে পারে, অথবা 2 যোগ 3 হতে পারে, এভাবে হতে পারে। তো কিন্তু এখানে আমাদের যেহেতু গুণফলও বলে দিয়েছে, তো এবার এই দুটো গুণ করো, 4 গুণ 1 হচ্ছে কি 24 হবে না, 3 দুগুণি 6, তার মানে 5কে ভাঙিয়ে তার গুণফল 24 হতে পারে না।
তো এবার আমরা অপশন বি 10 দিয়ে দেখব। তো 10 কি 1 1 যোগ 9 9 1 কে 9, তা তো হবে না। তো 2 যোগ 8 8 দুগুণী 16 হবে না। তো 3 যোগ 7 মানে 7 আর 3 কি হয় 10 হয়, তাহলে 3 7 21 হবে না। তো 4 গুণ 6, 4 আর 6 যোগ করলে হয় 10, আর 4 6 24। তো অ্যান্সার অপশন বি হবে। দুটি সংখ্যা কি কি তাহলে? 4 আর 6 যোগ করলে হয় 10 আর গুণ করলে 24। এবার পরের প্রশ্ন। 3 নম্বর প্রশ্নটি হলো 1265 থেকে নিম্নলিখিত কোন সংখ্যাটি বিয়োগ করলে 29 দ্বারা বিভাজ্য হবে? তো বন্ধুরা, এই অঙ্কটি একদম ইজি। তো প্রথমে কি করতে হবে, 29 দ্বারা 1265-কে ভাগ করতে হবে, যেটা ভাগশেষ থাকবে সেটাই উত্তর। তো আমি ভাগ করে দেখিয়ে দিচ্ছি। 29 দিয়ে ভাগ করব 1265-কে। 29 দিয়ে প্রথমে 126-কে করব। তো কয়বার যাবে? 4 বার। কিভাবে সহজে বুঝলাম যে 4 বার যাবে? যারা ক্যালকুলেশন করতে একটু সমস্যা হয় যাদের, তাদের জন্য বলছি। দেখো 29 আছে, তো আমরা এটাকে যদি 30 ভেবে নেই, 30-এর সঙ্গে 4 গুণ করলে 3 4 12 120, মানে 26-এর থেকে 126-এর থেকে কম হচ্ছে, মানে 29 দিয়ে গুণ করলেও কম হবে। কিন্তু যখন আমি 5 দিয়ে করব, 3 5 15, 150, তো 126-এর থেকে অনেক বেশি। তাই 5 দিয়ে করব না, আমরা 4 দিয়েই করব। তো কত হয়? 4 নং 36-এর 6, হাতে আমার 3, 4 দুগুণে 8 আর 3 11, কত হলো? 116। বিয়োগ করলে কত পাবো? 1, এখানে 0, নামলো কত? 5, 105। তো এবার কয়বার যাবে? যাবে 3 বার। 3 নং 27-এর 7, হাতে আমার 2, 3 দুগুণে 6 আর 2 8, কত হলো? 87। ঠিক আছে, এবার আমরা কি করব? বিয়োগ করব। 7 আছে, কত হলে 15 হবে? 8 হলে, হাতে আমার 1, 8 আর 1 9, 9 আছে, কত হলে 10 হবে? 1 হলে 18। বিয়োগফল হলো 18, মানে 18 কি? ভাগশেষ। 18 হলো ভাগশেষ। তো এই 18ই অ্যান্সার, অপশন সি। 18 কেন অ্যান্সার? কারণ বলছে কত বিয়োগ করলে 29 দ্বারা বিভাজ্য। তো আমি যদি এখান থেকে আবার 18 বিয়োগ করে দিই, তার মানে 0 হয়ে যাবে। তো 18 বিয়োগ করলেই 29 দ্বারা বিভাজ্য হবে, ভাগশেষই অ্যান্সার। এবার 4 নম্বর প্রশ্নে কি আছে? 4 বছর পর পর জন্মানো 4টি শিশুর বয়সের যোগফল 48 বছর। সব থেকে ছোট শিশুটির বয়স কত? তো বন্ধুরা, 4টে শিশুর বয়সের যোগফল বলে দিয়েছে, তো আমরা এখান থেকে গড় বার করতে পারবো। এবং গড় যদি বার করি, তার থেকেই আমরা শিশুগুলির বয়স বার করতে পারবো। কিভাবে পারবো সেটা আমি তোমাদের আগে একটি অন্য উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। দেখো, যদি এরকম থাকে 1 2 3, তো এই 3টে সংখ্যার গড় কি হবে বন্ধুরা? হবে মাঝের সংখ্যাটা। কারণ প্রতিটার মধ্যে পার্থক্য কি আছে? 1 আছে। 2 থেকে 1 বিয়োগ করলে 1, 3 থেকে 2 বিয়োগ করলে 1। তো গড় যদি এই 3টে সংখ্যার 1 2 আর 3 এর গড় হলো 2। অথবা এভাবেও যদি থাকে 1, তারপরে ধরো আছে 3, তারপরে আছে ধরো 5। তো 3 থেকে 1 গেলে কত? 2, 5 থেকে 3 গেলে কত? 2। তো এই 3টে সংখ্যার যদি গড় বার করি, তাও কোনটা হবে? মাঝের সংখ্যাটাই হবে, 3। তো আমরা এখান থেকে যদি আমরা গড় বার করি, এবং সেই গড় হয়ে যাবে কি? মাঝের বসাবো, গড়টাকে মাঝে বসাবো এবং দুপাশে দুটো দুটো করে বার করব। তাহলেই আমাদের 4 জনের বয়স বেরিয়ে যাবে। ওকে, তো কিভাবে করছি দেখো। 4টি শিশুর বয়সের যোগফল যদি 48 হয়, তাহলে গড় কত হবে? 4 দিয়ে 48-কে ভাগ করলে 4 বারং 48, গড় হবে 12। গড় হলো 12। তো এই 12 কিন্তু একজনের বয়স হতো যদি এখানে 4 জন না হয়ে 5 জন হতো। যেহেতু 4 জন, তাই 12 বয়স হবে না। কি হবে? এপাশে একটা হবে, এপাশে একটা, এপাশে একটা, এপাশে একটা। তো 12-র পরে আমরা 4 যোগ করে যদি 16 বসাই, তাহলে ভুল হবে। আমরা 2 যোগ করে 14 বসাবো, এখানে 2 বিয়োগ করে 10 বসাবো। তার কারণ আমাদের 4 বছর পর পর জন্মেছে শিশুগুলো। তো আমাদের একজন শিশুর বয়স যদি 10 হয় আর একজনের 14 হয়, 14 থেকে 10 গেলেই 4, মানে বয়সের পার্থক্য 4 হয়। তো 4 বছর পর পর জন্মালে মাঝখানেরটার থেকে 2 2 করে বাড়ছে এভাবে। তো এখানে 2 2 করে বাড়ছে। তো
একজনের বয়স 10 আর একজনের 14 পেয়ে গেছি। তো সব থেকে ছোট যে তার বয়স কত হবে? তার বয়স হবে 10 থেকে 4 বিয়োগ করব 6। 6 হবে তার বয়স। তার কারণ পার্থক্য কি? 4 বছর। তো 6 হবে সব থেকে ছোট জনের বয়স, আর সব থেকে বড় জনের বয়স হবে 14 আর 4 18। এবার যদি আমরা জানতে চাই যে 10 কোন কোন সংখ্যার, আর মানে এই সিরিজ অনুযায়ী কোন কোন সংখ্যার গড়, তাহলে এখানে 16 আর এখানে হয় 8। তাহলে পরপর প্রতিটা সংখ্যার মধ্যে পার্থক্য 2 থাকে এবং গড় 12 হয়। তো এভাবে করেই আমরা সহজেই বার করে ফেললাম যে সব থেকে ছোট শিশুর বয়স কত। ছোট শিশুর বয়স 6 বছর। তো আশা করি বুঝতে পেরেছো। কোনো ডাউটস থাকলে কমেন্ট করবে, আমি তা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব, ডাউটস ক্লিয়ার করে দেওয়ার। তো চলো পরের প্রশ্নে যাই। 5 নম্বর প্রশ্নটি হলো, কিছু টাকা সরল সুদে 10 বছরে দ্বিগুণ হলে সুদের হার কত? তো বন্ধুরা, আমরা ধরে নিচ্ছি টাকার পরিমাণ 100, আসল টাকা হলো 100। তো সেটা দ্বিগুণ কখন হবে? যখন তার সুদ 100 টাকা হবে, তাই তো? তো 100 টাকা সুদ হবে কত বছরে? 10 বছরে যদি 100 টাকা সুদ হয়, তাহলে 1 বছরে কত টাকা সুদ হবে? 10 গুণ 10 করলেই হয় 100। তার মানে 1 বছরে 10 টাকা সুদ হবে এবং 10 বছরে 10 গুণ 10 100 টাকা সুদ হবে। তো 1 বছরে কয় টাকা সুদ? 10 টাকা। তো 100 টাকায় 10 টাকা সুদ মানে হলো 10% সুদের হার। অপশন ডি। ঠিক আছে, এবার পরের প্রশ্ন। 6 নম্বর প্রশ্নটিতে বলেছে 12 কেজি চিনি এবং 6 কেজি চায়ের দাম সমান। যদি 10 কেজি চিনি এবং 8 কেজি চায়ের দাম 1040 টাকা হয়, তাহলে 1 কেজি চিনির দাম কত? তো বন্ধুরা, আমরা আগে দেখে নিচ্ছি যে কি চেয়েছে। চেয়েছে হলো 1 কেজি চিনির দাম। এবার চিনির দাম বার করতে হলে আমরা যদি এই 10 কেজি চিনি ও 8 কেজি চা পুরোটাকেই চিনি হিসাবে ধরে নিয়ে তার দাম এত টাকা বার করি, সেখান থেকেই 1 কেজি চিনির দাম বার করতে পারবো। তো সেটা কিভাবে করছি দেখো। কি বলেছে? 12 কেজি চিনি আর 6 কেজি চা। তো এখান থেকে আমরা 6 দিয়ে 12কে কাটতে পারি 1 আর 2, কারণ এটা সমান বলেছে, তো সমান সমান থাকলে তো কাটতেই পারি। তো আমরা এখান থেকে কি পেলাম? 1 কেজি চা মানেই হলো 2 কেজি চিনি। 1 কেজি চা মানে 2 কেজি চিনি। তো আমাদের উত্তরে চেয়েছে 10 কেজি চিনি ও 8 কেজি চায়ের দাম বলে আছে এবং চিনি চেয়েছে। তো আমরা এই যে 8 কেজি চা, এটাকে চিনি বানিয়ে নেব। তো আমরা 10 কেজি চিনি লিখলাম 10। 8 কেজি চা মানে কয় কেজি চিনি? 1 কেজি চা মানে হলো 2 কেজি চিনি। 8 কেজি চা মানে 8 দুগুণি 16 কেজি চিনি। মোট হলো 26। তো 26 কেজি চিনির দাম কত? 1040 টাকা। তাহলে 1 কেজি চিনির দাম কত? 26 দিয়ে 1040কে আমরা ভাগ করব। 26 দিয়ে কয়বার যাবে? 4 বার যাবে। 4 26-এ কত? 104। নামলো কত? শূন্য। এটা কিন্তু শূন্য, নামলো শূন্য। এই শূন্য কেটে দিই, এখানে শূন্য বসিয়ে দিই। তো কয় টাকা হলো? 40 টাকা। 1 কেজি চিনির দাম 40 টাকা। অপশন ডি অ্যান্সার। ওকে, এবার পরের প্রশ্নে যাব। 7 নম্বরের প্রশ্নটিতে আছে, যদি cot 52 ডিগ্রি ইকুয়াল টু বি হয়, তাহলে tan 38 ডিগ্রি ইকুয়াল টু কত? তো বন্ধুরা, আমরা জানি যে থিটা tan থিটা সমান সমান cot 90 ডিগ্রি মাইনাস থিটা। তো এখানে tan থিটার মান কত? 38 ডিগ্রি। tan 38 ডিগ্রি সমান সমান cot 90 ডিগ্রি মাইনাস থিটা কত? 38। এই যে আমরা এখানে 38 বসিয়েছি, তো এখানে 38ই বসাবো, 38 ডিগ্রি। তো এর থেকে কি পাই? cot
90 ডিগ্রি মাইনাস 38 ডিগ্রি মানে হলো 90 থেকে 38 বিয়োগ করলে হয় 52, 52 ডিগ্রি। তো tan 38 ডিগ্রি মানেই হলো cot 52 ডিগ্রি। তো যদি cot 52 ডিগ্রির মান বি হয় তাহলে tan 30 ডিগ্রির মানও কি হবে? বি হবে। অপশান ডি হলো আনসার। ওকে। 8 নম্বর প্রশ্নটি হলো 10টি সংখ্যার মধ্যক 35, যদি প্রতিটি সংখ্যা 2 করে বৃদ্ধি পায় তাহলে নতুন মধ্যক কত? তো বন্ধুরা, এই গড়ের অঙ্ক একবারেই সমাধান করতে হয়। অনেকেই যারা অঙ্ক প্র্যাকটিস নেই তারা কি করবে, প্রথমে 10টা সংখ্যার মধ্যক মানেই হলো গড়। তো মধ্যক থেকে কি করবে, আগে মোট যোগফলটা বার করে নেবে। তারপরে 10 যেহেতু 2 করে বৃদ্ধি পেয়েছে প্রতিটি সংখ্যা, তো 10 দুগুণি 20 সেটা যোগ করবে, তারপরে আবার 10 দিয়ে ভাগ করবে। কিন্তু অত কিছু করার দরকার নেই। গড় কত ছিল 10টা সংখ্যার? 35। যেহেতু 2 বেড়েছে প্রতিটা সংখ্যায়, তার মানে প্রতিটা সংখ্যায় যত করে বাড়ে গড়েও তত করেই বাড়ে। তো গড় 35 ছিল, 2 বেড়েছে প্রতিটা সংখ্যায়, মানে গড়ও 2 বেরবে। তো কত হবে গড়? 35 আর 2 37। মিন বা মধ্যক বা গড় কত? 37। অপশন ডি। এবার 9 নম্বর প্রশ্নটিতে বলেছে 3.6, 6.9 এবং 11.4 এর চতুর্থ সমানুপাতি কত? তো বন্ধুরা, চতুর্থ সমানুপাতি কিভাবে বার করতে হয়, এইভাবে আমি পাতিয়ে তোমাদের আগে দেখিয়ে দিচ্ছি। 3.6 ইস্টু 6.9, তারপরে সমানুপাত চিহ্ন ডবল ইস্টু 11.4, চতুর্থ সমানুপাতি হলো এই শেষেরটা। তো এটা বার করতে দিয়েছে, তো এখানে এক্স লিখে দিলাম। তো এইটার সঙ্গে এটা গুণ হয়, মানে দ্বিতীয় সমানুপাতির সঙ্গে তৃতীয় সমানুপাতির গুণ হয়, এবং প্রথমের সঙ্গে গুণ হয় চতুর্থটার। তো এই দুটো গুণ হলে কত হবে? এটার সঙ্গে গুণ এক্স, তো এক্স লিখছে শুধু, এপাশে এই দুটো গুণ করছি। 6.9 গুণ 11.4। এবার এই 3.6 তো এক্স এর সঙ্গে গুণ আকারে ছিল, সেটাকে আমি এপাশে নিয়ে আসছি। দেখো 3.6 এখানে গুণ আকারে ছিল, আমি কি করছি, এটাকে কেটে দিচ্ছি। কেটে দিয়ে একবারে এপাশে নিয়ে আসছি, তো ভাগ হয়ে যাবে 3.6। তো এখানে দশমিক তুলে সমাধান করবে, সমাধান করলে পেয়ে যাবে এক্স এর মান। তো কত হবে আনসার? অপশন এ 20.3। এবার পরের প্রশ্ন, 10 নম্বর প্রশ্নটি হলো, যদি a প্লাস 2b ইকুয়াল টু 55 এবং a মাইনাস 2b ইকুয়াল টু -13 হয় তাহলে b এর মান কত? তো বন্ধুরা, এখান থেকে আমরা কি করব, এটাকে লিখব প্রথমে নিচে নিচে, তারপরে সমাধান করব। a প্লাস 2b ইকুয়াল টু 55 আর a মাইনাস 2b ইকুয়াল টু -13। তো আমরা জানি এইভাবে যদি ইকুয়েশন থাকে তাহলে সমাধান করতে হলে চিহ্নগুলিকে বদলে দিতে হয়, বদলে দিয়ে সমাধান করতে হয়। আমরা এখানে চেয়েছে যেহেতু বি এর মান, তাই বি এর মান রাখতে হলে আমাকে এ কাটতে হবে, তাই চিহ্ন বদলে দিচ্ছি। এটা মাইনাস হয়ে গেল, এইটা প্লাস, এইটা প্লাস। তো এখানে এই প্লাসে মাইনাসে কাটা, আর এখানে প্লাস 2b, আর নিচে কি প্লাস বানিয়ে দিয়েছি, তো প্লাস 2b। তো কত হবে? 4b। আর 55 সঙ্গে 13 কি হবে? যোগ হবে। এখানে মাইনাস ছিল, প্লাস হয়ে গেছে, তো প্লাস 55 প্লাস 13 যোগ করতে হবে। যোগ করলে কত হবে? 68। তো 4 দিয়ে কাটা যায় 68কে, 4 17 68। তো বি সমান সমান হলো 17। অপশন সি। ওকে। 11 নম্বর প্রশ্নটিতে আছে 99 গুণ 99। এই অঙ্কটা সাধারণত আমরা কিভাবে সমাধান করি, 99 নিচে 99 লিখি এবং গুণ করি। কিন্তু এইখানে আমি এই পদ্ধতি তোমাদেরকে দেখাবো না, আমি তোমাদেরকে নতুন একটি অন্য পদ্ধতি দেখাবো।
দেখো দুটোই কি আছে, 99 আছে। তো 99কে আমরা কি লিখতে পারি 100 - 1? হ্যাঁ লিখতে পারি, 100 থেকে 1 বিয়োগ করলে 99 হয়। তো 99 গুণ 99 মানে কি 99 স্কোয়ার, আর 99 স্কোয়ার মানে কি 100 বিয়োগ 1-এর স্কোয়ার। তাহলে 100 হলো এ, 1 হলো বি, এ মাইনাস বি হোল স্কোয়ার। তো সূত্রে ভাঙিয়ে দেব, এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। তো এটা সমাধান করলেই পেয়ে যাব 100 স্কোয়ার মানে কি। তো তোমরা যখন পরে করবে মাঝখানে লাইনটা লাগবে না, এইখানে ধরে নেবে 100 আর 1। তো সমাধান করার সময় 100 স্কোয়ার করবে, কত হবে, 1-এর পরে 4টে শূন্য হবে। আর এই এটা সমাধান করলে কত হয়, 2 100 200, আর এটা 1 স্কোয়ার কত হয় 1। তো 200 আর এখানে 1 প্লাসে মাইনাসে মাইনাস, তো 200 থেকে 1 গেলে 199। তো 10,000 বিয়োগ 199। তো গুণ করার থেকে আমরা যদি এই মাঝখানের লাইনটা মুখে মুখে হিসাব করে 10,000 থেকে 199 বিয়োগ করে দিই তাহলে সহজে অ্যান্সার পেয়ে যাব। তো 9 আছে কত হলে 10 হবে 1, তারপরে 9 আর 1-এ 10, 10 শূন্য, তারপরে 1 আর 1 হাতে আমার 1 ছিল, 1 আর 1-এ 2, 2 আছে কত হলে 10 হবে 8, তারপরে হাতে আমার 1, 1 আছে কত হলে 10 হবে 9। তো 9,801, এটাই হলো অ্যান্সার, অপশন বি। ওকে। 12 নম্বর প্রশ্নটিতে বলেছে দুটি সংখ্যার গসাগু 6 এবং তাদের লসাগু 108, একটি সংখ্যা 12 হলে অপরটি কত? তো আমরা জানি দুটি সংখ্যার গুণফল সমান সমান লসাগু গুণ গসাগু। তো লসাগুর সঙ্গে গসাগু গুণ করব, একটি সংখ্যা দিয়ে ভাগ করলেই অপর সংখ্যা পেয়ে যাব। তো 6 গুণ 108 বাই 12, 12 দিয়ে কাটলে 9 12 108, তো 6 নং 54। সরি। এবার পরের প্রশ্নে যাব। 13 নম্বর প্রশ্নটিতে আছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের পার্থক্য 6 মিটার। দৈর্ঘ্য ও প্রস্থের পার্থক্য বলে দিয়েছে 6 মিটার। যদি পরিসীমা 64 মিটার হয় তাহলে ক্ষেত্রফল কত? তো বন্ধুরা দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য যেহেতু 6 মিটার, তো আমরা প্রস্থ যদি x ধরি তাহলে দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য হবে x প্লাস 6। এবং আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র হলো 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো 2 গুণ দৈর্ঘ্যগত x প্লাস 6 যোগ প্রস্থ হলো x, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ মানে আয়তক্ষেত্রের পরিসীমা লিখেছি, তো পরিসীমার মান বলে দিয়েছে 64, তার মানে এটা সমান সমান লিখতে পারি 64। এবার সমাধান করব, 2 কাটা 64 কাটা কত হয় 32। এবার x আর x যোগ করলে 2x, 32 থেকে যদি এই 6টা এপাশে নিয়ে আসি বিয়োগ হয়ে যাবে, বিয়োগ হলে কত হবে 26, 2 দিয়ে কাটলে 13 দুগুণে 26। তো x এর মান 13, মানে প্রস্থ কত 13 আর দৈর্ঘ্য কত, x এর মান যদি 13 হয় 13 আর 6 কত 19, দৈর্ঘ্য হলো 19। প্রস্থ আর দৈর্ঘ্য পেয়ে গেছি, ক্ষেত্রফল কত হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে 13-র সঙ্গে 19 গুণ করব, 13 গুণ 19, 13 আর 19 গুণ করলে কত হয়, 13 আর 19 গুণ করলে দেখো শেষে 3 নং 27, তো 7 হবে। তো আর বের করতে হবে না, তার কারণ দেখ অপশানে একটাতেই এককের ঘরে 7 আছে, অপশান বি 247 অ্যান্সার, 247 বর্গমিটার। ওকে। 14 নম্বর প্রশ্নটিতে আছে 9,876 বিয়োগ কোশ্চেন মার্ক যোগ 5,431 সমান সমান 5,553। তো এই কোশ্চেন মার্কের জায়গায় কি হবে? তো বন্ধুরা দেখো, এটাকে যদি আমরা প্রথমে এপাশে নিয়ে আসি, এটাকে এপাশে নিয়ে আসছি, তাহলে কি হয়ে যাবে, এই পাশে যোগ আছে এপাশে আসলে বিয়োগ হয়ে যাবে। তো আমরা এখানে এটার থেকে এটা বিয়োগ করি, মানে এইটার থেকে এটা বিয়োগ করি। তো 1 আছে কত হলে 3 হবে 2, তারপরে 3 আছে কত হলে 5 হবে 2, 4 আছে কত হলে 5 হবে 1, 5 আছে কত হলে 5 হবে 0। তো কত হলো 122। আর এটাকে এটা এখানে কি আছে প্লাস আছে এপাশে, এটাও যদি আবার এপাশে নিয়ে আসি এটাও কি হয়ে যাবে বিয়োগ হবে, তার মানে 122-এর থেকে কি হবে বিয়োগ হবে। তো 122-এর থেকে যদি আবার এইটা বিয়োগ করি, তো লিখছি
আর লিখতে হবে না, এইখানে রয়েছে আর এখানে রয়েছে, বিয়োগ করছি আমরা। 2 আছে কত হলে 6 হবে? 4। তারপরে 2 আছে কত হলে 7 হবে? 5। তারপরে 1 আছে কত হলে 8 হবে? 7 আর 9। তো ৯,৭৫৪ই হলো অ্যান্সার। এখানে মাইনাস আছে, তো এই পাশে দেখবে এটা যেহেতু বড় আছে, বড়টা ওপাশে গেলে মাইনাস, তো মাইনাস মাইনাস কেটে যাবে। তো অ্যান্সার কি হয়ে যাবে? এই পাশের মাইনাস এ পাশের মাইনাস কেটে যাবে, এটার সামনের কেটে যাবে, থাকবে হলো ৯,৭৫৪। অপশন কোনটায় আছে? অপশন এ, ৯,৭৫৪, এটাই অ্যান্সার। ওকে, দেখো 15 নম্বর প্রশ্নে কি আছে। দুটি সংখ্যার গসাগু 4 এবং তাদের লসাগুর অন্য দুটি উৎপাদক 5 ও 7। ছোট সংখ্যাটি কত? তো বন্ধুরা, গসাগু কত বলেছে? 4। আর অন্য দুটি উৎপাদক বলেছে 5 আর 7। তো অন্য দুটি উৎপাদক বলতে কি, যেটা গসাগু সেটা তো উভয়কেই ভাগ যায়, তো অন্য দুটি কোথায় থাকবে? নিচে থাকবে, কারণ এই দুটি তো শেষে রয়েছে, এই দুটিকে আর যাবে না। 5 আর 7 মৌলিক। তো তাহলে একটা সংখ্যা, প্রথম সংখ্যাটা কি হবে? 5-এর সঙ্গে যদি 4 এই দুটো গুণ করি, একটা হলো 20 আর একটা হবে 4 সাথে 28। তো ছোট সংখ্যাটি চেয়েছে 20, অপশন সি। আর বড় সংখ্যাটি যদি চাইতো হতো 28। ওকে, এবার পরের প্রশ্ন। 16 নম্বর প্রশ্নে কি বলেছে। এক ব্যবসায়ী 40 কেজি ওজনের এক থলে বাসমতি চাল কেনেন প্রতি কেজি 125 টাকা দরে, এবং 60 কেজি ওজনের এক থলে বাসমতি চাল কেনেন প্রতি কেজি 150 টাকা দরে। দুই প্রকার চাল একত্রে মিশিয়ে 20% লাভে বিক্রি করলে প্রতি কেজির বিক্রয় মূল্য কত? তো বন্ধুরা, 40 কেজি কেনে, প্রতি কেজির দাম কত? 125 টাকা। তো 125 টাকা হলো 1 কেজির দাম, তো 40 কেজির দাম কত হবে? এটার সঙ্গে গুণ 40, তাহলেই বেরিয়ে যাবে 40 কেজির দাম। তো কত? 4 দিয়ে 125কে করলে 4 একশো 400, আর 4 25 কত? 100। 400 আর 100 500। কিভাবে হিসাব করলাম? 4-এর সঙ্গে প্রথমে 100 করলাম, 4 একশো 400, আর 4 25-এ কত? 100। তো 400 আর 100 যোগ করে দিলাম, 500 হলো। শেষে একটা শূন্য বসিয়ে দেবো, 5000। এই যে এই শূন্যটা ছিল ওই জন্য। এবার 60 কেজি ওজনের এক থলে, মানে 60 কেজি বাসমতি চাল কেনে, প্রতি কেজির দাম কত? 150 টাকা। তো 1 কেজির দাম 150 টাকা, তো 60 কেজির দাম কত? 60-এর সঙ্গে এটা গুণ করবো, 6 15 কত? 90। দুটো শূন্য বসিয়ে দেবো, তো 9 আর 5 14, 14,000 টাকা। মোট কয় কেজি? মোট হলো 40 কেজি আর 60 কেজি, 100 কেজি। 100 কেজির দাম হলো 14,000 টাকা। তাহলে 1 কেজির দাম কত? 100 দিয়ে 14,000কে ভাগ করব, 1 কেজি বেরিয়ে যাবে, শূন্য শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা। তো 1 কেজির দাম কত? 140 টাকা। 1 কেজির দাম 140 টাকা। এবার সেটা কি সেই দামেই বিক্রি করবে? না, 20% লাভ করবে। তো 140 টাকার উপরে 20% লাভ বার করলেই সেটাই হয়ে যাবে 1 কেজির বিক্রয় মূল্য। তো 140 গুণ 20% লাভ মানে কি? 120 উপরে বসবে, নিচে 100। উপরে 120 কেন? কারণ যেহেতু লাভ করছে, লাভের দামটা বেশি হবে, তাই এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা। তো 12-র সঙ্গে এই 14 গুণ করতে হবে, 4 12 48-এর 8, হাতে আমার 4, 12 কে 12 আর 4 16, 168 টাকা হলো 1 কেজির বিক্রয় মূল্য। আর 1 কেজির ক্রয় মূল্য কত? 140 টাকা। ওকে, তো অ্যান্সার হলো অপশন সি, 168। এবার পরের প্রশ্ন। 17 নম্বর প্রশ্নে কি আছে। এক্স এবং ওয়াই গাড়ি একই সময়ে 12 কিমি প্রতি ঘন্টা ও 16 কিমি প্রতি ঘন্টা বেগে চলতে শুরু করে। 3 মিনিট পরে তাদের মধ্যেকার দূরত্ব কত হবে? তো বন্ধুরা, এক্স গাড়ি ওয়াই গাড়ি দুটো গাড়ি চলতে শুরু করে, একটা 12 কিমি প্রতি ঘন্টা বেগে, একটা 16 কিমি প্রতি ঘন্টা বেগে। তো যেটা 12 কিমি প্রতি ঘন্টা বেগে যায় সেটা 3 মিনিটে কত দূর যাবে বার করব, এবং 16 কিমি প্রতি ঘন্টা বেগে যেটা যায় 3 মিনিটে কত দূর যাবে বার করব, বিয়োগ করে দেবো, তত দূরই তাদের মধ্যেকার পার্থক্য হবে। তো 1 ঘন্টা মানে 60 মিনিটে যায় 12 কিমি। 12 কিমি মানে কি? 12,000 মিটার। তাহলে 3 মিনিটে কত যাবে? এটা করলেই পেয়ে যাব 3 মিনিটে কত এইটার। তো শূন্য শূন্য কাটা,
ছয় দিয়ে ছয় দুগুণি 12, 200, তাহলে 3 দুগুণি 600, 600। আর এটা যদি বার করি 60 মিনিটে কত দূর যায়? 16 কিমি, মানে 16,000 মিটার। তাহলে 3 মিনিটে কত? শূন্য শূন্য কাটা, 3 দিয়ে এটা কাটলে 3 দুগুণি 6, 2 দিয়ে 8 দুগুণি 16, 800। তাহলে যেটা 16 কিমি বেগ প্রতি ঘন্টা বেগে যাচ্ছে সেটা যাবে 800 মিটার 3 মিনিটে, আর যেটা 12 কিমি প্রতি ঘন্টা বেগে যাচ্ছে সেটা 3 মিনিটে যাবে 600 মিটার। তো পার্থক্য কত হবে? মধ্যেকার দূরত্ব হবে 800 থেকে 600 বিয়োগ করলে 200। অপশান এ। ওকে, এবার পরের প্রশ্ন। 18 নম্বর প্রশ্নটিতে কি বলেছে? এক ব্যক্তি প্রতি বছরের শুরুতে 500 টাকা করে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছর জমা করে। দ্বিতীয় বছরের শেষে সুদে আসলে কত টাকা পাবে? তো বন্ধুরা দেখো কি বলেছে, ভালো করে বুঝতে হবে। প্রতি বছরের শুরুতেই কিন্তু 500 টাকা করে জমা করে এবং বার্ষিক সুদের হার বলেছে 10%। তো দেখো, প্রথম বছর যখন 500 টাকা জমা করবে, তার প্রথম বছরেই সুদ কি হবে? 50 টাকা। 500 টাকার 10% কত? 500 গুণ 10, নিচে কত? 100, শূন্য 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 কাটা 50 টাকা, মানে প্রথম বছরেই 10% সুদ হয়ে হবে 50 টাকা। এবং পরের বছর আবার 50 টাকা হবে এবং সেই 50 টাকার উপরে আরও 5% হবে। তো 50-এর উপর, সরি 5% না, 10% হবে। 50-এর উপরে 10% মানে কি? 50 গুণ 10/100, তো শূন্য 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 কাটা, তো 5 এটা। তো প্রথমে কিভাবে করতে হয় এগুলোকে? যেহেতু 500 টাকা আছে, 10% সুদ চক্রবৃদ্ধি, তো 500 টাকার 10% কত? 50। তো সেটা যেহেতু 2 বছর খাটবে, প্রথমবার যেটা দেবে সেটা 2 বছর খাটবে, তো 2 বছরে এই 50-50 তো সুদ হবে। এবার প্রথমবারে যেটা রয়েছে সেটার তো আর সুদের সুদ পাবে না। পরের বারে এই সুদের সুদ কোনটা? এইটা। এই সুদের সুদ পাচ্ছে, আর সঙ্গে যে 500 টাকা ছিল সেটার সুদ এইটা। তাহলে মোট কত? 50, 50, 100, 105 টাকা। কিন্তু দেখো, বলেছে প্রত্যেক বছরের শুরুতেই 500 টাকা করে দেয়। তো 1 বছর পরে গিয়ে সে আরও যখন 500 টাকা দিল, তখন সেই 500 টাকার সুদ কত হবে? সেই 500 টাকার 10% 1 বছরে পাবে, মানে 50 টাকা পাবে। তো 2 বছরেই তো শেষ। প্রথম বছরে যে 500 টাকা দিয়েছিল তার সুদ কত হলো? 50, 50, 100 আর 5, 105 টাকা। আর তার পরের বছর যে 500 টাকা দিল সেইটাও 1 বছর খেটেছে, মানে সেটার 10% সুদ, মানে 50 টাকা। তো মোট কত? 3 50, 150 আর 5, মানে 155 টাকা। মোট হলো 155 টাকা সুদ, তাই তো? তাহলে সুদ আসলে কত? সুদ আসলে 500, 500 2 বছর দিয়েছে 1000, আর 155, 1155। অপশান সি। তো এবার পরের প্রশ্নে যাব। 19 নম্বর প্রশ্নটি হলো, একজন ছাত্র 6টি বিষয়ে 470 নম্বর পেয়েছে। প্রতিটা বিষয়ে সর্বোচ্চ নম্বর ছিল 100, তার শতকরা নম্বর কত? তো যেহেতু প্রতিটা বিষয়ে সর্বোচ্চ নম্বর 100 আর 6টা বিষয় পেয়েছে কত? 470, তো 6 দিয়ে ভাগ করলেই অ্যান্সার পেয়ে যাব। 6 দিয়ে যদি 470-কে ভাগ করি, 6 দিয়ে 470-কে ভাগ করব, তাহলে একটা বিষয়ের নাম্বার পেয়ে যাব, সেটাই তো শতকরা নাম্বার। কারণ প্রতিটি বিষয়ে সর্বোচ্চ নাম্বার কত ছিল? 100, তাহলে শতকরা নাম্বার হয়ে যাবে। তো 6 দিয়ে ভাগ করব, 6 দিয়ে 6 7 42, থাকে কত? 5, না হলে 0। 6 দিয়ে 6 8 48, বিয়োগ করলে হয় 2, দশমিক দিয়ে একটা 0, 6 3 6 18। আর করব না। আবার তো সেই একই বেরোবে, 2 বেরোবে, মানে 3ই হবে আবার। তো 78.33%। অপশান সি। এবার শেষ প্রশ্ন আজকের। 20 নম্বরে কি আছে? দুটি সংখ্যার অনুপাত 3:1 এবং তাদের যোগফল 72, সংখ্যা দুটির পার্থক্য কত? তো দুটো সংখ্যার অনুপাত বলেছে এবং যোগফল বলে দিয়েছে। তো আমরা সংখ্যা দুটিকে যদি 3x আর 1x ধরে নেই, তাহলে 3x যোগ 1x কত? 72, মানে 3 আর 1 4x, 4x মানে 72। তো x মানে কত? 4 দিয়ে কাটবো, 4 দিয়ে যদি কাটি 4 1 4, তো 3 2 32, 4 32, 4 18 72। তো x সমান সমান কত হলো? 18। তো একটা সংখ্যা কত?
3x আর একটা 2x, এই আর একটা হলো 1x। তো এদের পার্থক্য কত? আমাদের পার্থক্য চেয়েছে। তো 3x থেকে যদি 1x বিয়োগ করি তাহলে কত হয়? 2x। এর x মানে যদি 18 হয় তাহলে 2x মানে কত? 18 দুগুণি 36। অপশন কোনটা? অপশন বি। ওকে, তো বন্ধুরা ভিডিওটিকে লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।